হ্যাঁ, বিভিন্ন মহল থেকে আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে গত 17 এপ্রিল এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর যে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে এবং এই সন্ত্রাসে শাসক দল তথা ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থকরা তারা মার খাচ্ছেন, তাদের বিভিন্ন ত্রাণ শিবিরে সেখানে আশ্রয় নিতে হচ্ছে এবং সরকারের তরফ থেকে তড়িঘড়ি যারা এইভাবে বাড়িঘর ছাড়া হয়েছেন, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সরকার তাদের জন্য একটা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এ সম্পর্কে আমাদের মন্তব্য কী? তারপর এটাও এখন অনেকে জিজ্ঞেস করছেন বা আমি নিজেও শুনছি যে রাজ্যের শাসক দলের বড় কর্তারা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের সভাপতি, তারা এই সমস্ত বিভিন্ন শিবিরগুলো পরিদর্শন করে সেখানে সাংবাদিকদের বলছেন একদিক থেকে যে না, আইনের পথে চলবে, এভাবে সন্ত্রাস করতে দেওয়া হবে না। আর সেই কথার পিঠে লাগিয়ে দিচ্ছেন যে টিপরামথা দল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি অতীতে বামপন্থী তথা সিপিএমদের কাছ থেকে এই ধরনের কার্যকলাপ বা সন্ত্রাসী অভ্যাস এগুলি রপ্ত করে এখন বিজেপির উপর প্রয়োগ করছে। আমি এই কথাগুলো উত্তরে বলতে চাই, ইতিমধ্যে আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি অর্থহীনভাবে নির্বাচনোত্তর যে সন্ত্রাস বা নির্বাচনের পূর্বেও যাওয়া হয়েছে, আমরা এর নিন্দা করি, আমরা সমর্থন করি না। এতে কারা আক্রান্ত হলেন, কারা ক্ষতিগ্রস্ত হলেন, এটা দেখার বিষয় নয়। এটা কোনো পক্ষের তরফ থেকেই অন্য কোনো পক্ষের উপরে এরকম আক্রমণ করা, এটা সবসময়ই গর্হিত, অগণতান্ত্রিক এবং জঘন্য অপরাধ। আমরা এর নিন্দা জানাই এবং অচিরেই এটা বন্ধ হোক। টিপরামথা দল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নেতৃত্বের তরফ থেকে কিছু একটা এই হালকা এরকম একটা মন্তব্য করে দিলে হবে না, এ হাঙ্গামা বন্ধ করো, শান্তি কায়েম করো, এটা বললে হবে না। যে কোনো দলে হোক, তাদের নেতৃত্ব, তাদের মাঠে যেতে হবে, নিচু তলায় কর্মীদেরকে বিরত করতে হবে। এটা প্রশাসনের যেমন দায়িত্ব, ঠিক তেমনি যে দলগুলো যাদের আশ্রয়ে এই জাতীয় সমাজবিরোধী কার্যকলাপ হচ্ছে, তাদের নেতৃত্বেরও এটা দায়িত্ব, এটা সব সময়তেই। দ্বিতীয় কথা হলো, রাজনৈতিক সন্ত্রাসী হোক বা যে কোনো কারণে যদি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হন, অবশ্যই সরকার তাদের আর্থিক সাহায্য দেওয়া, এটা সরকারের কর্তব্য, তাদের পাশে দাঁড়ানো, যে দলেরই হোক। এখন শাসক দলের লোক মার খাচ্ছে, এই জন্য সরকার শতপ্রণোদিত হয়ে একটা তড়িঘড়ি তাদের জন্য প্রাথমিকভাবে প্রায় 65 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন। এতে আমাদের কোনো বিরোধ নেই। প্রয়োজন হলে যাদের বাড়িঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে, ব্যবসাপাতি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে,
রোজগার বন্ধ হয়ে গেছে। সেখানে নিয়মকানুন শৃঙ্খলা রক্ষা করে সে সমস্ত পরিবারগুলো তাদের দাঁড় করানোর জন্য সরকার তাদের পাশে দাঁড়াক, আমরা এটা চাই। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, সরকার তো সরকার, সরকার অর্থ এটা জনগণের অর্থ, এটা কোনো দলের নয়। সরকার কোনো দল চালাতে পারে, কিন্তু সরকারের পয়সা দলের পয়সা নয়। এই ভারতীয় জনতা পার্টি সরকার কায়েম হওয়ার পর 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনের পর, 2019 লোকসভা নির্বাচনের পর, তারপরে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের ফল বেরোনোর পর, তারপর 2023 লোকসভা এই বিধানসভার পর, 2024 লোকসভার পর ত্রিপুরাজ্যে এই ভারতীয় জনতা পার্টির দ্বারা শত নয় কত হাজার বাড়িঘর পড়েছে, কত শত শত হেক্টর রাবার বাগান ধ্বংস হয়েছে, দোকান পাট লুট হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, দৈহিকভাবে আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সরকার এই ডক্টর মানিক সাহা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার হাতে নাম, ধাম, ঠিকানা, তারিখ সহ এবং কত ক্ষতি হয়েছে লিখিতভাবে আমরা স্মারকলিপি তুলে দিয়েছি। ব্যাগ কয়েক প্রস্থ রাজ্যের মুখ্য সচিবদের কাছে দেওয়া হয়েছে, ডিজির কাছে দেওয়া হয়েছে। কিন্তু গত 8 বছরে এই হাজার হাজার ক্ষতিগ্রস্তের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ যে শেষ হয়েছে, রোজগার বন্ধ হয়েছে, গাড়ি ঘোড়া অটো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে একটি নয়া পয়সা এই ডক্টর মানিক সাহার সরকারের কোষাগার থেকে ক্ষতিগ্রস্ত দেওয়া হয়নি। যারা অপরাধ করেছে, অনেক ঘটনা পুলিশের সামনে দিন দুপুরে নাম ধাম দিয়ে এফআইআর করা হয়েছে, মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে, একটা এফআইআরেরও কগনিজেন্স নেওয়া হয়নি, কোনো অপরাধী ধরা পড়েনি। তার সাথে আরো অন্যান্য অপরাধ দিন দুপুরে আমাদের পার্টি রাজ্য দপ্তর থেকে শুরু করে ত্রিপুরাজ্যে এমন একটা পার্টি অফিস বাদ নেই, একটাও বাদ নেই। সর্বোচ্চ 18 বার কোনো কোনো পার্টি অফিস আক্রান্ত হয়েছে। কোথায় ভারতীয় জনতা পার্টি ডক্টর মানিক সাহার তার গণতন্ত্রের বুলি, সাংবিধানিক অধিকারের কথা তারা বলছেন? আর তিনি এখন তার এই অপরাধকে আড়াল করার জন্য বলছেন ত্রিপুরা মথা নাকি সিপিএম এর কাছ থেকে শিখে এসব করছেন। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিজেপির সভাপতি ছিলেন। 18তে তিনি সভাপতি ছিলেন না, কিন্তু তার পরবর্তী সময়েতে 19, 23, 24 তিনি সভাপতিও এবং মুখ্যমন্ত্রীও, স্বরাষ্ট্রমন্ত্রীও। যদি ত্রিপুরাজ্যে এই নির্বাচনোত্তর সন্ত্রাসের এবং রাজনৈতিক সন্ত্রাসের যদি কেউ যদি বড় অপরাধী হয়ে থাকেন, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। তিনি যতই বদলোকের মতো কথা বলতে চান না কেন, তিনি অপরাধ লুকাতে পারবেন না। আজকে মথার সাথে আক্রান্ত হচ্ছে, এই জন্য আমরা খুশি হয়েছি না, মোটেই না। কিন্তু আমি বলবো এই ক্ষেত্রেটিও প্ররোচনা সৃষ্টিকারী এই ভারতীয় জনতা পার্টি, এবং সেই ক্ষেত্রেতে প্রধান ভূমিকা নিয়েছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী। 28টা 28 দখল করবেন, এডিসি দখল করে নেবেন এবং
গত 12ই এপ্রিল নির্বাচন হওয়ার আগে যেভাবে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তারই পরিণতি। কাজেই তারপরেও বলবো না, একজন উস্কানি দিয়েছে বলে সে উস্কানিতে পা দিতে হবে, এটা অন্যায়। কাজেই আমি বলবো যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে আমার কাছে যে এই সন্ত্রাস বন্ধ হোক, যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধু এবার যারা বিজেপির লোক এতে দিলে চলবে না। 18-র পর থেকে যে হাজার হাজার সিপিএম সহ বিভিন্ন দলের লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সমস্ত মেমোরেন্ডাম আছে সরকারের কাছে, নথি আছে, সেগুলো তদন্ত করার মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। তা না হলে এটা হবে একতরফা অন্যায়, এবং জনগণের কাছে এটা ভুল বার্তা যাবে যেন এই সরকারটা শুধু ফর দ্য বিজেপি, অব দ্য বিজেপি এবং অনলি বিজেপি, এটা মোটে হওয়া উচিত নয়। এ হলো যে প্রশ্নগুলো আমার কাছে এসছে সে সম্পর্কে আমার বক্তব্য। ধন্যবাদ।